কল্পনা করুন আপনি একটি সাজানো গোছানো ড্রয়িং রুমে বসে আছেন আর হঠাৎ জানালার বাইরে দেখতে পেলেন আকাশ থেকে সাদা আগুনের বৃষ্টি নামছে। এই আগুন নেভানো যায় না, এটি চামড়া গলিয়ে হাড় পর্যন্ত পৌঁছে যায়। আজ বৈরুত বা দক্ষিণ লেবাননের কোনো এক বাবার জন্য এটাই রূঢ় বাস্তবতা। পুরো বিশ্ব আজ তাকিয়ে আছে লোহিত সাগর আর হরমুজ প্রণালীর দিকে, যেখানে তেলের দাম প্রতি ব্যারেলে $126 পর্যন্ত ছাড়িয়ে গেছে। কিন্তু এই বৈশ্বিক বিশৃঙ্খলার ধোঁয়াজালকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েল লেবাননে যা করছে তাকে সামরিক ভাষায় শুধু অপারেশন বলা ভুল হবে। এটি একটি সুচিন্তিত এনথিক ক্লিনসিং বা জাতিগত নিধন। বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যি আধুনিক যুগের এক নতুন এবং আরো শক্তিশালী হিটলার হিসেবে আবির্ভূত হচ্ছে? আজ আমরা পর্দার পেছনে সেই দাবার চালগুলো বিশ্লেষণ করব, যা সাধারণ মিডিয়া আপনাকে বলবে না। আমি শাহিদুর রহমান হীরা আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং প্রতিরক্ষা কৌশল নিয়ে বিশ্লেষণ করি এই চ্যানেলে। প্রতিটি ঘটনার পেছনের ঘটনা বা গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা মূলধারার মিডিয়াগুলো প্রায় এড়িয়ে যায়। আচ্ছা, বিশ্লেষণে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। সেটি হচ্ছে, যদি এই ধরনের গভীর ভূরাজনৈতিক এবং সাময়িক বিশ্লেষণ আপনার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে চেপে রাখুন, যাতে পরের কোনো ভিডিও মিস না হয়। আর এই ভিডিওটাকে লাইক করুন, এতে আরো বেশি মানুষের কাছে এটি পৌঁছে যাবে। তো চলুন আমরা গভীর বিশ্লেষণে চলে যাই। বর্তমান পরিস্থিতিকে আমি বহুমুখী ফাঁদ বা মাল্টিলেয়ার ট্র্যাপ হিসেবে দেখি। একদিকে ইরান আমেরিকার যুদ্ধ পরিস্থিতি পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে, অন্যদিকে এই বিশৃঙ্খলার সুযোগে ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল প্রজেক্টের পরবর্তী ধাপ লেবাননে বাস্তবায়ন করছে। গত 28শে ফেব্রুয়ারি 2026-এ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে যায়। এর প্রতিশোধ হিসেবে 2রা মার্চ হিজবুল্লাহ যখন উত্তর ইসরায়েলে রকেট হামলা শুরু করে, তখন ইসরায়েল এটিকে একটি মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করে। 16ই মার্চ 2026-এ তারা আনুষ্ঠানিকভাবে লেবাননে গ্রাউন্ড ইনভেশন বা স্থল অভিযান শুরু করে। একটু থামুন, এই সংখ্যাটা একবার ভাবুন। মাত্র 20 দিনে 10 লাখ মানুষ উদ্বাস্ত। 60 লাখ মানুষের একটি দেশে 19% মানুষ আজ নিজ ভূমিতে পরবাসী। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচত স্পষ্টভাবে বলেছেন, যতক্ষণ না উত্তর ইসরায়েলিরা নিরাপদ হচ্ছে, লেবাননের মানুষ ফিরতে পারবে না। কিন্তু পদ্মার আড়ালের সত্যটা হলো, তারা দক্ষিণ লেবাননকে একটি বাফার জোন বানিয়ে সেখানে লিটানি নদী পর্যন্ত এলাকা স্থায়ীভাবে দখল করবার ব্লুপ্রিন্ট সাজিয়েছে। এখানেই আসল রহস্য। হিজবুল্লাহ দমনের নাম করে ইসরায়েল আসলে লেবাননের সিভিল ইনফ্রাস্ট্রাকচার বা বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে। আল জাজিরা এবং রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত 70টি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রায় 40টিরও বেশি অ্যাম্বুলেন্স ধ্বংস করা হয়েছে। গাজায় আমরা যে টোটাল ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি দেখেছিলাম, এখন লেবাননেও সেই একই প্যাটার্নের পুনরাবৃত্তি হচ্ছে। একদিকে হরমুজ প্রণালী আংশিক বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়েছে, অন্যদিকে ইসরায়েল লেবাননের দক্ষিণ প্রান্তের সাথে বাকি দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করতে সব ধরনের ব্রিজ উড়িয়ে দিয়েছে। এটি একটি ক্লাসিক মিলিটারি অবস্ট্রাকশনস কৌশল, যেখানে একটি জনগোষ্ঠীকে চারিদিক থেকে অবরুদ্ধ করে তাদের পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়। প্রাচীন একটি প্রবাদ আছে, বজ্র আটনি ফসকা গেরো। ইসরায়েল নিরাপত্তার দোহাই দিয়ে যে বজ্র আটনি তৈরি করেছে, তার ভেতরেই লুকিয়ে আছে চরম মানবিক বিপর্যয় আর আঞ্চলিক অস্থিতিশীলতার বীজ। এখন আমি এই সংঘাতের গভীর স্তরে প্রবেশ করব। এই বিশ্লেষণকে আমি 3টি মূল গল্পে ভাগ করেছি। প্রথম গল্পটা হচ্ছে হোয়াইট ফসফরাস। কল্পনা করুন আপনি যুদ্ধের ময়দানে নেই, আপনি আপনার শোবার ঘরে। হঠাৎ একটি গোলা আকাশ থেকে পড়লো এবং ঘর ভর্তি সাদা ধোঁয়ায় ঢেকে গেল। আপনার মনে হতে পারে এটি হয়তো টিয়ার সেল বা টিয়ার গ্যাস, কিন্তু আসলে এটি হোয়াইট ফসফরাস। হিউম্যান রাইট ওয়াচ গত 3রা মার্চ 2026-এ লেবাননের ইয়াহমর শহরে ইসরায়েলের এই নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে। প্রতিরক্ষা কৌশলের ভাষায় হোয়াইট ফসফরাস মূলত ধোঁয়া তৈরির জন্য ব্যবহৃত হয়, কিন্তু জনবহুল এলাকায় এর ব্যবহার জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধ অপরাধ। ইসরায়েল কেন এটি ব্যবহার করছে? উত্তরটা খুব সহজ। ডেটারেন্স স্ট্র্যাটেজি বা ভীতি প্রদর্শন। তারা চায় লেবাননের মানুষ যেন আতঙ্কে দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে যায়, যাতে পরে সেখানে কোনো বাধা ছাড়াই স্থলবাহিনী অগ্রসর হতে পারে। এটি অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন।
হিজবুল্লাহর গেরিলা যোদ্ধাদের আড়াল থেকে বের করতে তারা পুরো এলাকাকেই নরক বানিয়ে ফেলছে। দ্বিতীয় গল্প, নেতানিয়াহুর অ্যান্টিক্রাইস্ট মানসিকতা এবং হিটলারের সাথে তুলনা। এখানেই সবচেয়ে বিতর্কিত মোড়। গত ৪৮ ঘন্টায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বক্তব্য দিয়েছেন যা খোদ আমেরিকাকেও অস্বস্তিতে ফেলেছে। তিনি যীশুখ্রিস্টের মহানুভবতার সাথে চেঙ্গিস খানের শক্তির তুলনা করে বলেছেন, বর্তমান বিশ্বে মহানুভবতার কোনো স্থান নেই, কেবল ক্ষেপণাস্ত্র আর বন্দুকই শেষ কথা। একটু থামুন, এই মানসিকতা কি আপনাকে কারো কথা মনে করিয়ে দেয়? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান সরাসরি বলেছেন, নেতানিয়াহু আদর্শিকভাবে হিটলারের আত্মীয়। হিটলার যেমন তার লেবেনস্রাউম বা বাসযোগ্য ভূমির জন্য ইউরোপ দখল করতে চেয়েছিল, নেতানিয়াহু কি ধর্মীয় উন্মাদনায়, প্রমিস ল্যান্ড বা প্রতিষ্ঠিত ভূমির নেশায় পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিচ্ছে? ভূরাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি নেতানিয়াহু এখন আমেরিকার জন্য একটি লায়াবিলিটি বা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছেন ঠিকই, কিন্তু পর্দার আড়ালে পেন্টাগন চিন্তিত যে ইসরায়েলের এই আগ্রাসন আরব বিশ্বের সাথে আমেরিকার সম্পর্ক চিরতরে নষ্ট করে দিতে পারে। ৩ নম্বর গল্পটা হচ্ছে তথ্যের যুদ্ধ এবং সাংবাদিকদের টার্গেট করা। যে কোনো যুদ্ধের প্রথম শিকার হচ্ছে সত্য। ইসরায়েল জানে তাদের এই বর্বরতা যদি বিশ্ববাসী সরাসরি দেখতে পায়, তবে তাদের ভিকটিম কার্ড আর কাজ করবে না। তাই তারা বেছে বেছে সাংবাদিকদের টার্গেট করছে। ২০২৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত সাংবাদিক নিহত হয়েছে তা আধুনিক ইতিহাসে বিরল। গাজায় ২৫৫ জনের বেশি সাংবাদিককে হত্যা করার পর এখন লেবাননেও একই ইন্টেলিজেন্স অপারেশন চালানো হচ্ছে। এটি একটি হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে একদিকে বোমা ফেলা হচ্ছে, অন্যদিকে তথ্য প্রবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। বিখ্যাত সামরিক তাত্ত্বিক কার্ল ফন ক্লাউজেভিজ বলেছিলেন, যুদ্ধ হলো অন্য উপায়ে রাজনীতিরই ধারাবাহিকতা। ইসরায়েলের জন্য এই যুদ্ধ হলো লেবানন এবং গাজাকে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার একটি রাজনৈতিক প্রজেক্ট। আঞ্চলিক শক্তির ভারসাম্যের দিকে তাকালে দেখা যায় ইরান এখন সরাসরি সংঘাতে লিপ্ত। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে চীনের মতন মহাশক্তিও চাপে আছে, কারণ তাদের জ্বালানি আমদানির বড় অংশ এখান থেকেই আসে। এর অর্থ হলো ইসরায়েল লেবানন যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একটি গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভবিষ্যৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমি সম্ভাব্য দুটি দৃশ্যপট দেখতে পাচ্ছি। প্রথমত, যদি ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থায়ী ঘাঁটি গেড়ে বসে, তবে এটি মধ্যপ্রাচ্যে একটি অন্তরহীন যুদ্ধের সূচনা করবে। হিজবুল্লাহ কেবল একটি গেরিলা বাহিনী নয়, এটি লেবাননের একটি সামাজিক এবং রাজনৈতিক শক্তি। তাদের নির্মূল করা কার্যত অসম্ভব, যা ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী ওয়ার অব অ্যাট্রেশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধে জড়িয়ে ফেলবে। দ্বিতীয়ত, বৈশ্বিক চাপ। যদি তেলের দাম ব্যারেল প্রতি $১৫০ ছাড়িয়ে যায়, তবে আমেরিকা এবং ইউরোপ বাধ্য হবে ইসরায়েলকে থামানোর জন্য। কিন্তু ততক্ষণে লেবানন কি দ্বিতীয় গাজে পরিণত হবে? বর্তমানে যে হারে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল টার্গেট করা হচ্ছে, তাতে আগামী কয়েক মাসের মধ্যেই লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। ইসরায়েলের এই এয়ার সুপিরিয়রিটি হয়তো সাময়িকভাবে তাদেরকে জিতিয়ে দিচ্ছে, কিন্তু কূটনৈতিকভাবে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন, আপনি বেয়োনেট দিয়ে অনেক কিছু করতে পারবেন, কিন্তু তার উপরে বসে থাকতে পারবেন না। অর্থাৎ কেবল সামরিক শক্তি দিয়ে একটি ভূখণ্ড শাসন করা সম্ভব নয়, যদি সেখানকার মানুষ আপনার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। লেবানন আজ কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি বিশ্ববিবেকের এক চরম পরীক্ষা। যখন নিয়মকানুন আর আন্তর্জাতিক আইন কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ থাকে, তখন নেতানিয়াহুর মতন শাসকরা আরও শক্তিশালী হয়ে ওঠে। এই সংঘাত আমাদের কোথায় নিয়ে যাবে তা সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, আজকের এই ধ্বংসলীলা আগামী কয়েক প্রজন্মের মনে কেবল প্রতিহিংসার জন্ম দেবে। আমাদের বিশ্লেষণ আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিরাপদ থাকুন। ধন্যবাদ।